গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে 22শে সেপ্টেম্বর 2025 আমরা চলে এসেছি বনগাঁ সাব ডিভিশনের আন্ডারে বাগদা ব্লকে। এবার আজকে আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন, সারা ভারতে কাজ করতে করতে আজকে একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছি। আমার পেছনে বাংলাদেশ বর্ডার, একদম ইন্টারন্যাশনাল বর্ডারের একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার এখানে কিভাবে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখানে আমাদের সাথে চাষি ভাই আছেন, ওনার নাম দুলাল বাবু। এবার দুলাল বাবুর সাথে আমরা একটু কথা বলবো। দাদা একটু দাদা, তোমার নাম দুলাল বিশ্বাস? হ্যাঁ, আমার নাম দুলাল বিশ্বাস। এই এরিয়াটা কি এরিয়া আছে একটু বলো। এইটা গ্রাম পাথুরিয়া, গ্রাম পাথুরিয়া, সিন্দানি অঞ্চল। সিন্দানি অঞ্চল না, আমাদের অঞ্চল বলতে বড় বলছি। এটা আমাদের 6-5 মাইল, 6-5 মাইল এলাকা। এটা আমাদের কলিয়ানা 2 অঞ্চল। আচ্ছা আচ্ছা, এবার দাদা তোমাকে যেটা আমি জিজ্ঞেস করছি যে মানে এখানে দেখো তোমরা তো দীর্ঘদিন ধরে ধান চাষ করছো। হ্যাঁ, আমরা তো বড় চাষি এলাকায়। এবার দীর্ঘদিন ধরে ধান চাষ করার ফলে তোমরা এতদিন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে, তাতে এক রকমের রেজাল্ট পেয়েছে। এবার যে নতুন আমরা প্রোডাক্টটা দিয়েছি, এই প্রোডাক্টটা এর আগে কখনো এখানে ব্যবহার হয়নি? না না, এখন হয়নি, এই প্রথম। হ্যাঁ, এবার আমরা যে প্রোডাক্টটা দিয়েছি তার নামগুলো আমি বলে দিচ্ছি, তোমার মনে আছে কিনা আমি জানি না। দুটো নাম অ্যাগ্রোভিটা প্লাস লিকুইড, অ্যাগ্রোভিটা প্লাস গ্রানিউলস, অ্যাগ্রোলাইজার 82, স্মার্ট কভাচ আর অ্যাগ্রো বুস্টারটা দেওয়া হয়েছে। ওটা এখনো ব্যবহারের টাইম আসেনি, ওটা ব্যবহারের টাইম আসলে আমি বলবো। এবার তুমি আমাকে একটু বলো যে মানে এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করে তুমি পার্থক্যটা মেনলি কি দেখলে? প্রথমে বলো ওভারঅল তোমার কি দেখছো, গাছের কিরকম ডেভেলপমেন্ট বা গাছের সবুজটা কিরকম হচ্ছে, ঘনত্ব কি আছে, সেগুলো একটু তুমি আমাকে যদি একটু বলো। মানে এই প্রথম চান্সে তো চাষের সময় জৈব সার দিয়ে চাষ করছি, তারপর চাপানে একবার দিয়েছো, চাপানে একবার জৈব সার দেওয়া হয়েছে। তারপরে বড় কথা বীজটা তোমরা কিন্তু শোধন করে নিয়েছিলে আমাদের পদ্ধতিতে। হ্যাঁ, শোধন করা হয়েছে। তারপরে আমার এই স্প্রেটা 2বার স্প্রে হয়েছে, 2-3 মিনিট প্রতি সপ্তাহে তোমরা একবার করে স্প্রে করো। 2বার হয়েছে স্প্রে। দেখা গেছে ওই দানার সাথে যেভাবে চাষ হয়েছে ধানের, এমনি তোমাদের যে পদ্ধতিতে যে চাষটা আগে করছি তার থেকে এটা অনেক উন্নত হয়েছে। এটা অনেক উন্নত হয়েছে। মানে উন্নতটা তোমরা কিভাবে একটু দেখতে পাচ্ছ, একটু দেখিয়ে যদি আমাদের বলো। মানে কি গাছের চেহারায় যত ওই পাশে যতটা সার লাগছে, এখন তো আরো অনেক জমি আছে, অনেক হয়েছে। আমার অন্তত 20 বিঘা জমি ধান আছে। একদম একদম, হ্যাঁ, এইটুক জমি ধান না, সেটা অবশ্যই। হ্যাঁ, ওপারও ধান আছে, সামনে দেওয়া যাবে আমন ধান আছে ওইদিকে। তাতে আমার এই জমিতে আমি যেটুকু বুঝতে পারছি, জৈব সারের যে পদ্ধতি, এতেই চাষ ভালো হবে, অনেক খরচা কম হবে। আচ্ছা, এবং ধান ও চেহারাও ভালো আছে। দেখেন পাশের ধানের থেকে এই ধানের চেহারা, যেটা আমরা তো আজকে চাষ করি না, অনেক এই পার্থক্যগুলো একটু জানতে চাইছি। এমনি চেহারা ভালো তো দেখো আমরা অবশ্যই পার্থক্য হইছে। পার্থক্যটা তুমি বলবে, যেটাতে তুমি বলো। ভাই দাদা আছেন, দাদা তোমার নাম? আমার নাম এই তো পাশের জমি। আচ্ছা আচ্ছা, এই পাশের জমি দাদা। তুমি দেখি তোমার চোখে কি লাগছে একটু বলো। আমার চোখে দেখে ধানের ঝাড় ভালো আছে এবং কালো মেঘের মতন দেখা যাচ্ছে। রাসায়নিক সারের চেয়ে জৈব সারটা এখন আমরা এটা ভালো গুণগারই পাচ্ছি। এই পদ্ধতিতে চাষ করাই ভালো। আর কৃষকরা বলবো, অন্য কৃষকও দেখাই বলবো যে বাস্তবে এটা কোনো গল্পের কিছু না। পাশে তো অনেক জমি এলাকা আছে, ওরা জানে না কিভাবে চাষটা করছি। আমার ভাই আছে, এ তো বুঝতে পারলো ব্যাপারটা। আর আমরা সার তো প্রচুর সার খাটাইছি পাশের জমিতে, তার থেকে এটা কালো মানে চেহারা অনেক। মানে তুমি বলছো এটাতে সারের যে কতটুকু পরিমাণ দিয়েছো, সেই তুলনায় যে ডেভেলপমেন্ট আর দেখেছো সেটা অনেকটা বেশি, যেটা অন্যান্য জায়গাতে তোমার সার অনেক বেশি খরচা হয়েছে। অনেক বেশি খরচ হয়েছে, সেই তুলনায় আমি এটা যা দেখছি এতে অনেক কম খরচায় চাষ হবে। আচ্ছা, এই ক্ষেত্রে পোকামাকড়ের বিষয়টা কি বুঝছো? পোকামাকড়ে প্রথম চান্সে তো ওই একটু বেশি লাগছিল, তাতে ওষুধ দেওয়ার পরে দেখা গেছে ওষুধ কবার দিয়েছো? একবার দিয়ে কাজ হয়েছে? হ্যাঁ, একবার দিয়ে কাজ হয়েছে, পরবর্তীতে আবার দেবো ওষুধ। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে আবার ওষুধ দিতে হবে ধানের। ঠিক আছে, তাহলে তোমার থেকে আমাদের এটাই জানা যে মানে এই পদ্ধতিতে চাষ করলে আলটিমেটলি আমাদের তো উপকারী হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তো যেভাবে গাছ দেখা যাচ্ছে আর যেভাবে ঝাড়ি হচ্ছে, অনেকটাই ভাবে গেছে। আর অন্য জায়গায় যেভাবে সার দেওয়া হয়েছে, দানা সার ব্যবহার করছি, অন্য সার, তার থেকে অনেক ভালো হয়েছে। এটা বাস্তব। আমি বললাম কি, পাশে যারা আছে তারা ওই কথা বলবে চাষিদের। তো চাষি ভাই যেভাবে চাষ করেছেন, ওনার কথা শুনলাম, উনি কি ডেভেলপমেন্ট দেখেছেন, উনি কি পার্থক্য দেখেছেন, সেটা দেখলাম এবং শুনলাম। এবার আমরা টেকনিক্যালি জিনিসটা কি হয়েছে সেটা আমাদের ব্লক এটিএম স্যার রয়েছেন এখানে, শুভম বাবু, ওনার থেকে জানবো যে টেকনিক্যালি উনি কি ডিফারেন্স বুঝছেন এই জমির সাথে অন্যান্য জমির।
নমস্কার শুভমবাবু। নমস্কার। এবার আপনার থেকে আমাদের একটু জানান যে মানে চাষি ভাই তো বললেন উনি কি দেখেছেন, এবার আপনার চোখে কি ধরা পড়ছে, টেকনিক্যাল পার্সন হিসেবে আপনি কি বলবেন? দেখুন, আমরা তো অন্যান্য বছর ধানের চাষ করি, কিন্তু সেই সব ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহারই বেশি করা হয়। কিন্তু এবছর আমার নিজেরও ভালো লাগছে যে জৈব সার ব্যবহার করার পরে আজকে এই ধানের লিফ স্ট্রাকচার বা এবং যে ধানের যে গ্রোথ এবং পাতার যা কালার দেখা যাচ্ছে, পাশে দেখুন একটা কন্ট্রোল পট এবং ডিসি পটের মাধ্যমেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা অনেকটাই আমূল পরিবর্তন আসছে। এই বিষয়টা আমাদের কাছে চোখে লাগছে। আশা করছি পাশ কাটিও অন্যান্য যারা হাতে লাগিয়েছে তাদের থেকে এখানে পাশ কাটির সংখ্যাও বেশি আছে। তাই আমরা আপনা প্রকল্প থেকে এবছর 4টে ডিসি করেছিলাম, কেরালা সুন্দরী এবং চমৎকার, এই দুটি ভ্যারাইটির উপরে। এইটা আপনারা যে ফিল্ডে দাঁড়িয়ে আছেন এটা মূলত কেরালা সুন্দরীরই ফিল্ড। যেহেতু এবার আপনারা জানেন যে অতি বৃষ্টির কারণে এবছর অনেক জায়গায় ধানের বীজপাত এবং ধানের যেখানে ফিল্ডগুলো নষ্ট হয়েছে সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা অনেকটাই সার্ভাইভ করতে পেরেছে চাষিরা। সেখান থেকে এই যে আজকে এই জায়গাটা আমরা এসেছি, আশা করি এটা আগামীতে আরো ভালো হবে এবং আমরা আশানুরূপ যেমন ফলন চাইছি সেটা হয়তো পাবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এত মূল্যবান সময় আমাদের দিলেন। আরেকটু বলি, এটা যেহেতু আত্মা প্রকল্প থেকে হয়েছে, আগামীতে আমরা চেষ্টা করব যেহেতু আত্মা প্রকল্পের কাজটা অনেকটাই নিজেদের ফ্রি হ্যান্ড করা যায় কাজকর্মের ক্ষেত্রে। আগামী দিনে আপনারা যেহেতু এবার 4টে ডিসি করেছি, আগামীতে আরো এটা যাতে বাড়ানো যায় সেদিকে ও আমাদের পিডি আত্মা ম্যাডামের সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং আমার যে ব্লকের এডিএ স্যার এবং সাব ডিভিশনের যিনি এডিএ যে সাহেবরা এসএম সাহেবরা এই আত্মা ফাইল দেখেন তাদের সঙ্গে আলোচনা করে এই ডিসির পরিমাণটা বাড়ানো যায় কিনা সেদিকে আমরা আরো বিশেষ করে নজর দেব। অনেক ধন্যবাদ। আমরা চাষি ভাইয়ের কথা যেরকম শুনলাম, একই সাথে আমরা ব্লক থেকে যিনি আছেন এটিএম স্যার শুভম বাবু, ওনার কথাও শুনলাম। ওনারা দুজনের বক্তব্য দিয়েছেন। আমরা আজকে একদম প্রথম ভিজিট, মানে ধান চাষের শুরু থেকে আজকে প্রথম ভিজিটে আমরা যা দেখলাম আমরা সেটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরেও আমরা ধীরে ধীরে আরো প্রোডাকশনের টাইম আসবে, তারপর হারভেস্টিং এর টাইম আসবে, প্রত্যেকটা টাইমে আমরা আপনাদেরকে দেখাবো যে এই জমিতে কিরকম কি পরিবর্তন আসছে বা এর কি আরো ডেভেলপমেন্ট হচ্ছে। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর আমরা এখানে ফার্স্ট ভিজিটে এসেছিলাম বাগদা ব্লকে। এটা বনগা সাব ডিভিশনের আন্ডারে বাগদা একটি ব্লক। এবার তার কন্টিনিউশনই আমরা করছি। আজকে 1 ডিসেম্বর আমরা সেকেন্ড ভিজিটে এসেছি। এটা হারভেস্টিং হয়েছে আজকেই সকালবেলা হারভেস্টিং হয়েছে। তো আমরা এখানে পেয়ে গেছি, গতবার যেরকম দুলাল বাবুকে পেয়েছিলাম, দুলাল বাবু আছেন, এবার তার সাথে আমরা মিহির বাবুকেও পেয়েছি। আমরা ওনাদের থেকে একটু জেনে নেবো যে ওনারা ডিফারেন্সটা কি বুঝতে পারছেন। নমস্কার মিহির বাবু, আমি আপনার থেকে একটু জানতে চাইবো যে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কতদিন তো দুলাল বাবু বলেছেন যে কিরকম কি রেজাল্ট হচ্ছে। আজকে তো আপনি হারভেস্ট করেছেন, এবার আজকে আপনার কি বক্তব্য আছে যে মানে এই প্রোডাক্টগুলো এখানে কিভাবে কাজ করেছে আমাদের একটু বুঝিয়ে বলুন। এই প্রোডাক্টগুলো সবচাইতে গুণগত মান খুবই ভালো। তার কারণ এই প্রোডাক্টগুলো আমি নিজে ব্যবহার করে দেখেছি। এই প্রোডাক্টের ক্ষেত্রে ধানে যেমন একটা কারেন্ট পোকা লাগে, অর্থাৎ ধান পাকার আগে গাছের গোড়া পেকে যায়, কিন্তু আমার এই ধান তো আপনারা দেখতেই পাচ্ছেন ধান পেকেই গেছে অথচ গোড়া এখনো পাকেনি। তার মানে ধানে কোনো রোগ কম হয়। রোগের দিক দিয়ে 100% এই ধানের এই প্রোডাক্টের দিক দিয়ে অনেকটাই সুবিধা আছে। এবং আমার যে ধান, এই পাশাপাশি ধান একই জমিতে আমি ধান লাগিয়েছি, এখানে আমার 5 বিঘে জমি আছে। তার মধ্যে আমি এই প্রজেক্টে এখানে 8 কাঠা জমি আছে এখানে। তাই এই 8 কাঠা জমিতে যে ধান ফলন হবে ওর থেকে অনেক বেশি ফলন হবে। এবং এই 8 কাঠা জমিতে যারা চাষি আছে তারা এসে এখানে দাঁড়িয়ে ধান দেখেছে এবং বলেছে এটা মিনিমাম না হলেও পার বিঘায় 20 থেকে 22 মণ করে ধান হবে। সেটা আমন ধান সাধারণত 15-16 মণের বেশি হয় না, 15-16 মণের বেশি হয় না। এবং আমার পাশের যে ধান আছে সেটা হয়তো 15-16 মণ হবে, কিন্তু এই ধানটা আমার মিনিমাম পার বিঘাতে 20 মণ হবে বা তার থেকে বেশিও হতে পারে। মানে মোটামুটি আমরা 20-22 ধরে চলতে পারি। হ্যাঁ, 20-22 ধরে চলা যায়। মিনিমাম 20 মণ করে আমার 20 থেকে 22 মণ করে আমার এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সে ধানটা হবে। কোয়ালিটি বলতে দেখেন ধানের গাঁথনিতে ভালো, গাঁথনিতে অনেক ঘন আছে। তারপরে
দেখা যাচ্ছে আমরা অনেক সময় মাঠে যেমন কলাই বুনি, কলাই 3টে কলাইতে যে ওজন হয় 2টো কলাইতে সেই ওজন হয়। এবং এই ধানটা দেখলে পরে অন্য ধানের থেকে দেখবেন, আপনারাও দেখেন, 5 জনকে দেখান, ওই ধানের থেকে এই ধানটা অনেক মোটা হয়েছে। তার মানে ধান যখন মোটা বেশি হবে বস্তা তাড়াতাড়ি ভরে যাবে, এবং বস্তা ভরে যাওয়া মানে ফলনটা তত বেশি হবে। কোয়ালিটি ওয়াইজ এবং কোয়ান্টিটি ওয়াইজ দুটোতেই আপনি ভালো হয়েছে। আমি দুটোতেই সাকসেসফুল আর কি আমার এই চাষে। আচ্ছা, এবং যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করেছি সেই প্রোডাক্টে এই ধানে ইউরিয়া সার দিলে পরে যে ধরনের কীটনাশক ঔষধ ব্যবহার করতে হয়, এই ধানের ক্ষেত্রে সেই ধরনের কীটনাশক ঔষধ ব্যবহার করা লাগেনি। এবং ধান পেকে গেছে, এই দেখেন আমার হাতে ধানটা পুরো পেকে গেছে, অথচ ধানের গাছ পুরো কাঁচা দেখা যাচ্ছে। অনেকে দূরের থেকে দেখে মনে করবে ধান পাকেনি, অথচ ধানটা কিন্তু পেকে গেছে, গাছ পাকেনি। যে ধানের ধান পেকে যায় গাছ পাকে না, সেটা হচ্ছে সঠিক ধান এবং তার ফলনটা বেশি হয়, তো সেই ধানে কোনো সিটে থাকে না। আচ্ছা, এখানে আপনি শীতের সমস্যাটা কিছু পাননি। আর আপনি যেরকম বললেন মানে খরচ খরচার দিক থেকে, তাহলে কি এক্ষেত্রে আপনার অন্যান্য রাসায়নিকের থেকে তাই খরচ খরচাতে কিছু কম খরচ হচ্ছে? তো ব্যাপক কম। আচ্ছা, কারণ এবারে যেভাবে পোকা হয়েছিল ধানে, আমার অন্য জমিতে কারেন্ট পোকার ওষুধ দিতে হয়েছে এবং মাজরা পোকার ওষুধ 3 বের করে দিতে হয়েছে। আচ্ছা। তাছাড়া অন্য ওষুধপত্র যেভাবে দিতে হয়েছে, আর এ ধানে শুধু আমাকে সপ্তাহে যে প্রোডাক্টগুলো দিয়েছিল সেগুলো প্রতি সপ্তাহে আমি ব্যবহার করেছি। তার জন্য কোনো পোকাও এই ধানে লাগেনি এবং ধানের কোনো রোগ কোনো কিছুই আসেনি শেষ পর্যন্ত। ধানটা অন্য ধানের তুলনায় অনেক ভালো হয়েছে আমার। কারণ আমরা কিন্তু আপনাকে কোনো পোকা মারার ওষুধ দিইনি, আমরা যা ওষুধ দিয়েছি পুরোটাই প্ল্যান্ট ডেভেলপমেন্টের ওষুধই দিয়েছি। আর তাতে করে গাছের টলারেন্স লেভেলটা এতটাই হাই হয়েছে বলেই পোকাগুলো কিছু লাগেনি বলে আপনার মনে হচ্ছে। তো এখন আমরা আমাদের সাথে পেয়ে গেছি বাগদা ব্লকেরই এটিএম স্যারকে, শুভম স্যারের সাথে একটু কথা বলে নেবো। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের হাতে এরকম একটা প্রজেক্ট তুলে দেওয়ার জন্য। আমরা এই বছরই সর্বপ্রথম আপনাদের যে সংস্থার মাধ্যমে যে জৈব প্রোডাক্টগুলো আমরা নিয়েছিলাম, এবং সেই প্রোডাক্টের মাধ্যমে আমরা আত্মাতেই এবছর আমরা যেহেতু আত্মার কর্মচারী, আমাদের সবসময় দায়িত্ব থাকে যে আত্মার কাজটাকে ভালো করে করার। তো সেই কাজের হিসাবে আমরা 4টে ডিসি করেছিলাম, তার মধ্যে ছিল 2টি কেরালা সুন্দরী এবং চমৎকার ধান। কিন্তু জানেন এবছর যেহেতু একটু অতি বর্ষা হয়েছিল, তার জন্য কিছু জায়গায় বীজ পাতাটা নষ্ট হয়, এবং সেক্ষেত্রে তাও চাষিদেরকে আমরা কখনোই আশাহত হতে দিইনি, চেষ্টা করেছি তারা যেন শেষ পর্যন্ত আমাদের যে স্কিমটা বা প্রজেক্টটা চলছে সেটাকে যেন বাস্তবায়িত করতে পারে। সেই মতন আমরা কেরালা সুন্দরী ধানটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। আমরা শুনলেন যে এক্ষুনি মিহিরদা, আমাদের মিহির বিশ্বাস পূর্বতম, উনি পূর্বের আগের কর্মাধ্যক্ষ সাহেবও ছিলেন এবং উনি প্রগতিশীল একজন কৃষক। তাই ওনাকেই বলেছিলাম যে আপনি একটু, যেহেতু আগেও একবার করেছেন, তা আপনি একটু চেষ্টা করুন যাতে এটা আপনার থেকে আরও 10 জন 15 জন বা ব্লকের অন্যান্য কৃষকদেরকে এটা শেখাতে পারি। তো সেই মতন উনি কথা রেখেছেন, এবং ওনার দিক থেকে আপনাদের পরামর্শ মতন যেভাবে বিশ্বধন বা একটা জৈব উপায়ে যে বিশ্বধন এবং সার প্রয়োগ এবং ওষুধ যেভাবে ব্যবহার করার সে কথা করে রেখেছেন। জমিতে এসে আমরা দেখলাম মোটামুটি ফলন বেশ ভালো আছে এবং রোগ পোকার সেরকম উপদ্রব নেই। এবং এবছর দেখা গেছিল প্রত্যন্ত গ্রামগঞ্জে প্রত্যেকটি মাঠে ব্যাপক হারে বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছিল। সেই বাদাম, যেটা এখানকার সচরাচর চাষিরা কারেন্ট পোকা বলে, সেটা কিন্তু উপদ্রব ছিল, কিন্তু সেইভাবে এই মাঠে বা যারা এইভাবে পদ্ধতিতে চাষ করেছেন তাদের কিন্তু দেখা গেছে জমিতে নেই। এবং সেই দিক থেকে, এবং ধানের এখনও দেখা যাচ্ছে যে মানে সবুজত্ব ভাব, মানে গাছের গঠন এখনো ভাব রয়েছে। ফলন আশা করি অন্যদের যা কন্ট্রোল প্লট থেকে আমাদের ডিসি প্লটের অবস্থা অবশ্যই ভালো হবে এবং অনেকটাই হবে, সেটা আমরা হারভেস্টিংয়ের পরেই জানতে পারবো। আর তা যাই হোক, সকলকে বলবো যে এই ডিসি এই টাইপের এই যে জৈব প্রোডাক্ট যেগুলো আমরা নিয়ে করছি, সেটা যদি আমরা আপাতত পরবর্তীতেও ব্যবহার করে যদি আমরা উপকার পেয়ে থাকি, তাহলে আপাতত পরবর্তীতেও সবাই যেন এই পদ্ধতি ব্যবহার করে চাষবাস করতেই পারে, কারণ সেদিকে দিতেই পারে। এবং সেক্ষেত্রে এটা প্রোডাক্টগুলো হয়তো একটু ব্যয়বহুল হতে পারে, কিন্তু একবার যদি তারা ব্যবহার করতে পারে তাহলে এর পরবর্তীতে তারা রাসায়নিক সারের দিকে যাবেই না, সর্বদাই এই জৈব দিকেই চলে আসবে।
আপনারা ফিল্ডে দেখলেন, আমরা চাষি ভাইয়ের মতামত নিলাম, এর সাথে সাথে আমরা এটিএম স্যার যিনি ছিলেন তার মতামতও নিয়েছি। আজকে আমাদের এডিএস স্যারের খুব ব্যস্ততার কারণে স্যার আমাদের সাথে ফিল্ডে পৌঁছতে পারেনি, সে কারণে আমরা অফিসে ফিরে এসে স্যারের মতামতটা নেব। এখানে আমাদের সাথে আছেন আমাদের বাগদা ব্লকের এডিএস স্যার ডক্টর তথাগত দাস, স্যারের সাথে একটা কথা বলে নেব। স্যার নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমরা এবছর আত্মাতে একটা 4টে ডিসি করেছিলাম অর্গানিক কনসোর্টিয়ামের উপরে, যাতে আমাদের এই যে নিউ অ্যালোভিয়াল জোন, এখানে আমাদের যে হেয়ারলুম ভ্যারাইটিস যেগুলো আছে রাইসের, সেগুলো কিরকম পারফর্ম করে সেটা দেখার জন্য মেনলি। তো পিরিয়ডিক ফিল্ড ভিজিট আমাকে অনেক বেশি অপটিমিস্টিক করে তুলেছিল, এবং হারভেস্টেড প্রোডাক্ট তো অত্যন্ত ভালো হয়েছে। যেগুলো প্যাডির ইল্ড অ্যাক্টিভেটিং ক্যারেক্টার্স, যেমন প্যানিকেল লেন্থ, প্যানিকেল ওয়েট, 1000 সিড ওয়েট বা নাম্বার অফ চ্যাফি গ্রেনস, এগুলো প্রত্যেকটাই প্যারামিটার কিন্তু আমার মনে হয়েছে যে যেগুলোতে আমাদের অর্গানিক কনসোর্টিয়াম ব্যবহার করা হয়েছিল সেগুলোর তুলনায় সেগুলো কিন্তু ভালো রেজাল্ট করেছে যেগুলোতে ব্যবহার করা হয়নি তার তুলনায়। এখন এই জিনিসটা সয়েল ফ্যাক্টরগুলো যেগুলো আছে সেগুলোকে আমি প্লেতে না এনেই বলছি যে প্যাডির ক্যারেক্টারিস্টিক্সের সাথে কিন্তু এগুলো আমাদের একদম উইথিন লাইন, এটাই হওয়া উচিত ছিল এবং এটাই ডিজায়ার্ড। এবারে ধরুন যদি চাষি যে প্লটে সে অর্গানিক কনসোর্টিয়াম ইউজ করেছে তার রেসিডুয়াল এফেক্ট কিন্তু নেক্সট ক্রপেও সে পাবে, যদি সে তার জন্য এবং সেটাকে সে মেনটেনও করতে পারবে যদি সে আর 2-3 বছর সেখানে আপনাদের দেওয়া যে পিওপিটা আপনারা ইউজ করেছেন সেটা সে ব্যবহার করে, এই রেসিডুয়াল এফেক্ট কিন্তু সে প্রত্যেক বছর দ্বিগুণ পেতে থাকবে। তবে প্রোভাইডেড যে তার ওই পিস অফ ল্যান্ডে অর্গানিক ম্যানিউর, অর্গানিক ম্যানিউরিং এটাকে তাকে বানাতে হবে, এবং এই সমস্ত গুড কালচারাল প্র্যাকটিসেস, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস যেগুলো আছে সেগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাকে অ্যাডাপ্ট করতে হবে। এবং যদি সে আরো রেজাল্ট ভালো বুঝতে পারবে যদি সে এই ভ্যারাইটি প্যাডি সে যদি কন্টিনিউয়াসলি করতে পারে। স্যার একটা লাস্ট আপনার কোশ্চেন আছে, সেটা যে আপনি তো প্যাডির মাধ্যম দিয়ে দেখলেন, তো ওভারঅল মানে সারা পশ্চিমবঙ্গে প্রচুর ফার্মার্স আছে যারা আমাদের চ্যানেল ফলো করে, তাদের কাছে অর্গ্যানিক প্র্যাকটিস নিয়ে আপনার যদি ছোট কোনো মতামত খুব উপকার হয় তাহলে সমস্ত ফার্মার্সদের জন্য এই রেজাল্টের উপর বেস করে আপনার যা মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যতটুকু আমি বুঝি যে সয়েলে মাটিতে যে জীবাণু আছে সেগুলোর সংখ্যা ক্রমশ হ্রাসমান। আমরা যখন মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম ইউজ করেছিলাম আমার উদ্দেশ্য একটা ছিল যে সেইখানে যাতে সেই কলোনি মাইক্রোবসের কলোনিতে সেটা বাড়ানো যায়, সেটা বেড়েছে ডেফিনেটলি, মানে ইল্ড দেখেই সেটা বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু সয়েলে মাইক্রোবসের কলোনি বেড়েছে। এবারে সেটা আরো ইনডেপথ অ্যানালিসিস দরকার, সয়েল রিসার্চ, সয়েল টেস্টিং দরকার, এবং ফাইটোবায়োলজিক্যাল যে সমস্ত অ্যানালিসিসগুলো আছে, ফিজিকো কেমিক্যাল বায়োলজিক্যাল যে সমস্ত অ্যানালিসিসগুলো আছে সেটা করা দরকার, তাহলে কি আরো ব্যাপারটা আরো জোরালো হয়। সিগনিফিকেন্টলি ডিফারেন্ট তো বটেই, এটা তো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট চোখে দেখে বোঝা যাচ্ছে করবে। যেটা অর্গানিক প্র্যাকটিসেস যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের উদ্দেশ্য থাকবে যে সয়েলের যে আমাদের ইনহেরিন্ট মাইক্রোফ্লোরা যেগুলো আছে সেগুলোকে যাতে যত সংখ্যক কম নষ্ট করে এবং তার মানে প্রলিফারেশন যে যাতে অর্গানিক ম্যানিউরস বেশি পরিমাণে দিয়ে যাতে সেটাকে আরো সংখ্যায় বৃদ্ধি করা যায় সেদিকে নজর দেওয়া। তাইলে কি হবে, ওই মাইক্রোফ্লোরায় কিন্তু আমাদের যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো আছে which is not readily available to the plants, সেটা readily available to the plants হবে, এবং তার ফলে কিন্তু অটোমেটিক্যালি গাছের গ্রোথ, ভিগার এবং প্রোডাকশন এনহ্যান্স করবে। এটাই বেসিক সায়েন্স। এটা যদি কেউ ফলো করে, আমাদের মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম যদি কেউ ইউজ করে, অথবা সে যদি দেখা গেল যে মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম ইউজ করার পরে সে সেখানে অর্গানিক ম্যানিউরস দিয়ে দীর্ঘদিন ধরে চাষ করছে, তার কিন্তু রেজাল্ট আসতে সময় লাগতে পারে, কিন্তু রেজাল্ট সে পাবে।
বন্ধুরা, আপনারা এতক্ষণ সবার বক্তব্যই শুনলেন যে যে কৃষক ডিসিটা পেয়েছিল, মানে ব্লক থেকে যে কৃষকের ডিসিটা দেওয়া হয়েছিল বেনিফিশিয়ারি, তার বক্তব্য শুনলাম। এছাড়া মাঠে আরও চাষি ছিলেন, তাদের বক্তব্য শুনেছি। ব্লক লেভেলের যে অফিসার রয়েছেন এটিএম স্যার, তার বক্তব্য শুনেছি। এছাড়া আমরা আমাদের এডিএ স্যারের বক্তব্য শুনলাম। প্রত্যেকেই তারা তাদের বক্তব্য দিয়েছেন এবং আমরা সবার বক্তব্য থেকে এটুকু জানতে পেরেছি যে মানে এই জৈব প্রোডাক্টগুলো ব্যবহার করে প্রত্যেকেই বলছেন যে প্রোডাকশন খুবই ভালো হয়েছে। গাছের কোয়ালিটি তো ভালো হয়েছিল, কিন্তু আলটিমেট যেটা ব্যাপার ফলন খুব ভালো হয়েছে এবং অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য কন্ট্রোল প্লটের তুলনায় এখানে ফলনের পরিমাণটা অনেকই তারা বেশি পাচ্ছেন। তো আমরা এই বলেই এই ভিডিওটা এখানে শেষ করব। আমরা এরকম ভিডিও আরও বানাতে থাকবো, অন্যান্য ব্লকের ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো যে সেখানে কীরকম কী ফলন হয়েছে, তার কী রেজাল্ট হয়েছে। আমরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ন্যাশনাল গ্রিন কোঅর্ডিনেট যে ইউটিউব চ্যানেল আছে তার সাথে জুড়ে থাকুন। নমস্কার।